একটু বাড়বে ঠিক আছে। নমস্কার। প্রথমেই আপনাদের একটা কারণে ধন্যবাদ জানাই, আপনারা যারা এসছেন এত সংখ্যায়। কালকে একটা অপয়া এসে জায়গাটাকে অপবিত্র করেছিল, আপনাদের পদধূলিতে জায়গাটা পবিত্র হয়ে গেছে, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ শুরুতেই আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই। দেখুন, মঞ্চে উপস্থিত আমাদের প্রার্থী আছেন আলিফা আহমেদ, মঞ্চে জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা আছেন, ব্লক সভাপতি আছেন দেবব্রত বাবু, এছাড়াও জিয়াউর রহমান থেকে শুরু করে শেফালি দেবী থেকে শুরু করে মল্লিকা চ্যাটার্জি, সুশান্ত মণ্ডল, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সভাপতি প্রধান প্রত্যেকে আছেন। এই আসনে আলিফাদির অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থীর বোতাম নাম্বারটা 1। ভগবানের কি কল দেখুন, 2 নম্বরই পার্টিকে 2 নম্বরে রেখেছে। ঠিক আছে, অরিজিনাল জিনিসের দিকে যান। কালকে এসেছিল, আমি কি ফেসবুকে দেখবো কি করে, পরশুদিন আমি ওকে একটা কমেন্ট ট্যাগ করে একটা কমেন্ট করেছি, কমেন্ট করার পরই আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছে। একটা কমেন্ট সহ্য করতে পারছে না একটা 28 বছরের ছেলের, সে লড়বে মমতা ব্যানার্জির সাথে। বুঝুন, সে এসছে এখানে, এসে গালাগালি দিয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু অদ্ভুত বিষয় আপনারা লক্ষ্য করেছেন মা বোনেরা, শুভেন্দু অধিকারী যে কালকে এখানে এসে ভাষণ দিয়েছে, হিন্দু, সনাতনী, মুসলমান, জিহাদি এই শব্দগুলো কতবার ব্যবহার করেছে? এর কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। যাদের উন্নয়ন করার নেই, যাদের কাজ করার নেই, যাদের ভবিষ্যতের কথা বলার নেই, তারাই শুধু ধর্ম নিয়ে রাজনীতিতে ঢোকে। আমি আপনাদের কয়েকটা কথা বলি। এই যে এই মাঠে আজকে আমরা মিটিং করছি, এখানে হিন্দু মানুষ আছেন, মুসলিম মানুষ আছেন, সাধারণ খেটে খাওয়া মানুষের বাস। একটা কথা শুভেন্দু বাবু বলেছেন, আমি বিশেষ করে এখানে যারা হিন্দুরা আছেন তাদেরকে শোনাতে চাই। শুভেন্দু বাবু এই কথাটা আজকে বা গতকালকে বলেছে, ভালো করে শুনবেন কথাটা। শ্রীকৃষ্ণ জন্মভূমি, শ্রীরামের জন্মভূমি, ওখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিয়ে অন্য জায়গায়, এখানকার অনেক জালি হিন্দু থাকে। শ্রীকৃষ্ণ জন্মভূমি, শ্রীরামের জন্মভূমি, ওখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিয়ে অন্য জায়গায়। কি বললো কথাটা? উত্তরপ্রদেশ ওইসব রাজ্যকে উদ্দেশ্য করে বলছে ওটা শ্রীকৃষ্ণের জন্মভূমি, রামের জন্মভূমি, ওখানকার হিন্দুরা বিক্রি হয় না। পশ্চিমবঙ্গের হিন্দুরা হচ্ছে জালি হিন্দু, তাই 500 টাকার লোভে বিক্রি হয়ে যায়। শুভেন্দু বাবু, আপনি এই কথাটা সেদিনকে বলছেন, যার আগের দিন আপনি এই মাটি থেকে ঘুরে গেছেন। আর এই সেই মাটি শুভেন্দু বাবু, যে মাটিতে হয়তো শ্রীকৃষ্ণ জন্মাননি, রাম জন্মাননি, কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার লজ্জা লাগলো না? নদিয়ার মাটিতে এসে নদিয়ার হিন্দুদের অসম্মান করে গেলেন, 500 টাকায় বিক্রি হয়ে যায় বলে। 500 টাকা মানে কি? লক্ষ্মীর ভান্ডারের প্রতি চালা না? তা তোমাদের যদি লক্ষ্মীর ভান্ডারের প্রতি চালা হবে, তাহলে মাইক নিয়ে ফুটানি করছো কেন? আমরা এলে 3000 দেবো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় 500 দিচ্ছিলেন, 1000 দিচ্ছিলেন বলে খুব কষ্ট। এতদিন বলছিল ভিক্ষা বিক্রি হয়, আর এখন বলছো আমরা এলে 3000 দেবো। বাবা বাবা বাবা, তো তোমাদের দেওয়াটা ভিক্ষা নয়, মমতা ব্যানার্জির দেওয়াটা ভিক্ষা। আর এখানকার হিন্দুরা বিক্রি হয়ে যায় মানে? তৃণমূলকে ভোট দেওয়া মানে বিক্রি হয়ে যাওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে সব সাধু? বাহ, দারুণ সিস্টেম। বিজেপিকে ভোট দেওয়া মানে সাধু, আর তৃণমূলকে ভোট দেওয়া মানে বিক্রি হয়ে যাওয়া। তাহলে শুনুন এখানকার হিন্দু মায়েরা বাবারা, আপনাদের বলছি, আজ থেকে 120-25 দিন আগে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ছিল, বিজেপি জিততে পারেনি কোনোদিন দিল্লি। আজ থেকে 100-120 দিন আগে বিজেপি প্রথমবারের জন্য দিল্লিতে ক্ষমতায় আসে। দিল্লিতে কিছু বস্তি এলাকা আছে, খেটে খাওয়া মানুষের বাস। আপনার আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন যারা দিন আনেন দিন খায়, পরিশ্রম মেধা দিয়ে রোজগার করেন। বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল আমরা শুধু বাংলাদেশি মুসলমানদের বাড়ি ভাঙবো, আমরা হিন্দুদের বাড়িতে স্পর্শ করব না। দিল্লিতে শুভেন্দু বাবু এসব কথাগুলো বলে গেল। জানেন তো দুঃখের বিষয় মায়েরা দাদারা, বাংলা টিভি চ্যানেলগুলো এগুলো দেখাবে না। আজকে শুধুমাত্র আপনাদের জন্য
আমি সব সঙ্গে করে নিয়ে এসেছি শুভেন্দুর কালকের ভাষণগুলো শোনার পর। আমি আপনাদের বলছি, দিল্লিতে বিজেপির সরকার এলো, আজকে দিল্লির হিন্দুদের খেটে খাওয়া মানুষগুলোর ছোট ছোট বাড়িগুলোর কি অবস্থা জানেন? বড় শপিং মল হবে বলে গরিবগুলোর সাথে কি করেছে জানেন? শুনুন, এক একটা মায়ের কথা শুধু শোনাচ্ছি, শুনুন। हमने उसको इतनी उम्मीदों से वोट दिया कि हमारा कम से कम हमारा बीजेपी को वोट भी दिया। हाँ, मुझे वोट दिया, लेकिन रेखा गुप्ता अपनी दिल्ली लेके राज करे। এই মা কাঁদতে কাঁদতে বলছে, শুনছেন বিজেপি কে ভোট দিয়েছিল, কি করেছে? আর এক হিন্দু মায়ের বক্তব্য শুনুন, দিল্লিতে কদিন আগে বিজেপি কে ভোট দিয়েছিল, শুনুন। अगर हमें पहले मालूम होता मोदी जी ऐसा करेंगे तो हम तो उनको वोट ही नहीं देते हैं। मोदी जी इतना गलत किए हैं, अगर ऐसे मोदी जी करेंगे, अगर सरकार ऐसे कर रही है, सब जगह का झुग्गी झोपड़ी तोड़ रही है, तो हम गरीब आदमी जाएंगे कहाँ बताओ? हैं? हम लोग के बच्चे क्या बच्चे नहीं है? हम लोग के बच्चे क्या मरने के लिए हैं बताओ? हैं? हम लोग के पास ना कोई घर है, ना कोई जगह है, ना कोई फ्लैट है, तो हम लोग जाएंगे कहाँ এই মাকে কি বুঝিয়েছিল জানেন বিজেপি? ভোটের আগে হিন্দু হিন্দু ভাই ভাই। এই মা ভোট দেওয়ার পর এখন কাঁদছে। এখানেই শেষ নয়, শুনুন। हमने वोट भी डाला जी बीजेपी को। हाँ बीजेपी को डाला। अच्छा बीजेपी को वोट किया, आपका घर भी तोड़ रहे? हाँ तोड़ रहे सर, हमने वोट देके गलती कर ली है सर। बीजेपी को वोट देके गलती कर ली। हाथ जोड़ रहे हैं। हाँ हाथ जोड़ रहे हैं। हाँ बस पर्सन है। কি বললো লোকটা শুনলেন? এবং শেষ আপনাদের একটা শোনাই, যেখানে একজন মহিলাকে জিজ্ঞেস করা হচ্ছিল, মা বিজেপি তো ভোটের আগে বলেছিল আমরা রাম রাজ্য বানাবো, নরেন্দ্র মোদী হচ্ছেন রামের অবতার, আপনি তো ভোট দিলেন, আজকে আপনার বাড়িটাই ভেঙে দিল বিজেপির সরকার এসে, আপনি মোদীজিকে কি বলতে চান? এক হিন্দু মা দিল্লির, যে 3 মাস আগে বিজেপি কে ভোট দিয়েছে, কি বলছে শুনুন। শুনুন, শুভেন্দু বাবুকেও শোনান, এবং আমি নিশ্চিত এই ভিড়ের মধ্যে কোনা খামচিতে বিজেপিরও কয়েকজন ঢুকে আছে শুভেন্দুকে মেসেজ করবে বলে, ভিড় হয়েছে কিনা, এই হয়েছে কিনা, তাদের বলছি ভালো করে শুনুন। দিল্লির এই হিন্দু মা যে 3 মাস আগে বিজেপি কে ভোট দিয়েছিল, হিন্দু হিন্দু ভাই ভাই শুনে, সেই গরিব মায়ের কথা শুনুন, যখন প্রশ্ন করেছে মোদীজি তো রামের অবতার, শুনুন। राम के रूप में रावण आया है, राम के रूप में रावण आया है, राम तो आया ही नहीं। जब हमारा रोजगार नहीं रहेगा तो हम क्या बोलेंगे? राम है वो, राम के रूप में रावण आया है। हम तो भूखे मरने का नौबत आ गया हमारे, तो हम क्या खाएं, बच्चों के क्या खिलाएंगे? শুনলেন, মা বলছে রামের রূপে রাবণ এসেছে। এবং আমি আপনাদের বলছি মা কতটা সত্যি বলছে, কেন জানেন? এখানে যে হিন্দু মায়েরা দাদারা আছেন, মায়েরা রামায়ণ পড়েছেন আপনারা। রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল, রাবণ কি রাক্ষসের বেশে এসেছিল? আসেনি, সাধুর ভেতরে বেশে এসেছিল, যেন সীতা তাকে বিশ্বাস করে। এবং লক্ষণগণ্ডির বাইরে দাঁড়িয়ে বলেছিল আমায় ভিক্ষা দাও। সীতা মা লক্ষণগণ্ডি পেরিয়েছিল, তাকে হরণ হয়ে যেতে হয়েছিল। আজকে এই শুভেন্দুর মতো যতজনকে দেখছেন নিজেদের রাম বলে দাবি করছে, প্রত্যেকে সেই রাবণ। মায়েরা এটা চিনতে শিখুন। এরা গরিবদের জন্য নয়, এরা মধ্যবিত্তের জন্য নয়, এরা গরিব মধ্যবিত্তের বুকের পেটের উপর দাঁড়িয়ে শুধুমাত্র সুট বুট কয়েকটা বড় লোকের জন্য কিছু করার জন্য দেশে এসেছে। গরিবদের ঝুপড়ি ভাঙছে, গরিবদের বস্তি ভাঙছে, গরিবদের বাড়ি ভাঙছে। কেন? সেখানে বড় লোকদের শপিং মল তৈরি হবে, অট্টালিকা তৈরি হবে। মায়েরা হিন্দু হিন্দু ভাই ভাই বলে তো ভোটটা নিয়ে চলে যাবে। শুভেন্দু সনাতনী সনাতনী করে চেঁচিয়ে তো ভোটটা নিয়ে চলে যাবে, কিন্তু ভোটটা দিয়ে যদি জিতিয়ে দেন, তারপরে ক্ষমতা এসে যখন আপনার ওই বাড়িটাতে বুলডোজার চালাবে, দিল্লির এই মাটার মতো কাঁদতে হবে না তো মায়েরা? আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেননি, কি করেননি বলুন তো? সিপিএম এর সময় কি অবস্থা ছিল এই কালীগঞ্জের? আমি যদি আজকে চিৎকার করে বলি, এই কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই কালীগঞ্জে একদিকে ভরতপুরে যেমন পলিটেকনিক কলেজ হয়েছে, বসরখোলাতে আইটিআই কলেজ হয়েছে, কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ হয়েছে, মোড়ে মোড়ে এরকম হাইমাস লাইট লেগেছে। আমি যদি আপনাদের বলি, এইখানে আপনাদের রামনগর ঘাট আছে, যেখানে ইলেকট্রিক চুল্লি ছিল না, সেখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা হয়েছে। এছাড়াও তো প্রচুর উন্নয়ন, যেগুলো বলার কথা নয়। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী। আমরা ছোটবেলায় সিপিএম এর সময় স্কুলে যেতাম, আধখানা করে ডিম ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিত। এখন বাচ্চারা সপ্তাহে একদিন মুরগির মাংস পায়, একদিন ডিম পায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি আমায় জাত দেখে ধর্ম দেখে ভোট দাও। আচ্ছা বলুন তো মায়েরা, আমার পেছনে মন্দির, ঈশ্বরের মন্দির, রাম মন্দিরই আছে পেছনে। বলুন মায়েরা দাদারা, আচ্ছা ভগবান তো মন্দিরেই সুন্দর, বিজেপি কি করে? ভগবানকে মন্দির থেকে টেনে আনে রাজনীতির ময়দানে।
আচ্ছা, রাজনীতিটা রাজনীতিবিদদের জায়গা না রাজনীতিতে ভগবানকে নেবে আনাটা ভগবানের সম্মান না অসম্মান বলুন তো আপনারা? এই যে এরা বলে, স্লোগান দেয়, আমি পায়ের জুতো খুললাম, খালি পায়ে মাটিতে দাঁড়ালাম, খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে আমার বলতে কোনো আপত্তি নেই জয় সীতারাম। শুভেন্দু কালকে যে এখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, তাকিয়ে দেখুন ব্যাটার পায়ে জুতো পরা ছিল। জুতো পরে ভগবানের নাম নিতে নেই, ও জানে না। কেন জানবে? কারণ বাঙালিকে জালি হিন্দু বলে গেছে, ও বেটা সবচেয়ে জালি হিন্দু, সবচেয়ে জালি হিন্দু। শুধুমাত্র বিজেপিতে গেছে বলে এখন নতুন নতুন নাটক শিখেছে। তৃণমূলে থাকার সময় কত কিছু, এখন বিজেপিতে হতে গিয়ে নতুন নতুন অনেক কিছু শিখেছে। আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা, আজকের ভারতবর্ষে আপনারা বলুন, বিজেপি বলছে 500 টাকায় গ্যাস দেবো বলে গেছেন এসে, ও 500 টাকায় গ্যাস দেবে। আরে এই পাগলটাকে কেউ বোঝান, গ্যাস এখনো মোদির হাতে, গ্যাসটা মোদি দেয়। 800 টাকায় কেন দেয়? বলে রাজ্যে ক্ষমতা এলে আমরা 500 টাকায় দেবো। দেয় কেন্দ্র, বলে রাজ্যে ক্ষমতা এলে। কি পাগল তার কাটা লোক একটা বিরোধী দলনেতা হয়েছে, আমি বুঝি না কে। 1000 টাকার উপরে গ্যাস বিক্রি হতো। মমতা ব্যানার্জি আন্দোলন প্রতিবাদ করে করে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে লিখে তাও 800-900 টাকায় নামিয়েছে। বলুন তো, কেন্দ্রে যখন কংগ্রেসের সরকার ছিল 450-500 টাকায় গ্যাস পেতেন আপনারা। আজকে নরেন্দ্র মোদীর দয়া 900 টাকার কাছাকাছি গ্যাস। সর্ষের তেলের দাম, ডালের দাম, ওষুধের দাম কোথায় গেছে? মূল্যবৃদ্ধি নিয়ে একটাও কথা বলে? জিনিসপত্রের দাম বাড়া নিয়ে একটাও কথা বলে? মূল্যবৃদ্ধি তো রাজ্য সরকারের হাতে নয়, মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের হাতে। মায়েরা দাদারা বুকে হাত রেখে বলুন, আপনি হিন্দু হন কিংবা মুসলমান। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে, মায়েরা দাদারা বলুন তো, 2014 সালের আগে 100 টাকা নিয়ে বাজার করতে যেতেন, ব্যাগ ভরে বাজার করে আনতেন। আজকে একদিনের বাজার করতে পকেটে 500 টাকাও মনে হয় বাজারটা করা হলো না। কার দৌলতে? এই নরেন্দ্র মোদীর দৌলতে। কেন? কারণ নরেন্দ্র মোদী দুটো জিনিসই জানেন, হাম দো হামারে দো। মানে কি? আগেকার দিনে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য স্লোগান উঠেছিল, হাম দো হামারে দো, মানে স্বামী স্ত্রী তাদের দুটো সন্তান। আর এখন কি? গোটা গুজরাটটা গোটা দেশ চালাচ্ছে। আর নরেন্দ্র মোদীর হামদো হামারে দো কি? হামদো মানে হচ্ছে ও আর ওর মোটা ভাই অমিত শাহ, আর হামারে দো কি? আম্বানি আর আদানি। এই দুজনের জন্য গোটা দেশ কুরবান। তাই দিল্লিতে কখনো বস্তি ভেঙে দিচ্ছে, গরিবদের মেরে দিচ্ছে, কিছু যায় আসে না। আমি আপনাদের বলছি, দিল্লিতে যে বুলডোজার চালিয়েছে না বস্তি ভাঙার জন্য, কটা শিব মন্দির আর বাঙালির কালী মন্দির ভেঙেছে হিসাব নেই, জানেন? কিন্তু কোন টিভি চ্যানেলে দেখেছেন? দেখাবে না, কারণ সব টিভি চ্যানেলগুলোর সাথে সেটিং। কিচ্ছু দিল্লির খবর, বাইরের রাজ্যের খবর দেখানো যাবে না। আপনারা জানেন মায়েরা, শুনলে চমকে যাবেন, একটা ভয়ঙ্কর ঘটনা, 15 দিন আগের ঘটনা। আপনারা শুনে চমকে যাবেন, এই ঘটনা হয়েছিল দেবাংশু, আমরা তো কেউ জানি না আমাদের ভারতবর্ষের মতো দেশে। জানেন না কারণ বাংলা টেলিভিশন চ্যানেলগুলো দেখায়নি, হিন্দি তো দেখাতোই না এতদিন, বাংলাও দেখানো বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন, পাটনাতে, বিহারের রাজধানী, তার থেকে কিছুটা দূরে হচ্ছে মুজফ্ফরপুর বলে একটা জায়গা। সেখানে একটা হিন্দু দলিত মেয়েকে, 11 বছরের মেয়ে, একজন মাছ বিক্রি করতে এসেছিল, সেই মাছ বিক্রেতা মেয়েটাকে ধর্ষণ করে। কি বলে? মেয়েটাকে বলেছে একটা চিপসের প্যাকেট দেখিয়ে তোকে চিপস দেবো, খাবি? মেয়েটার বাড়িতে বিধবা মা, মাটা অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল। মেয়েটা চিপসের লোভে সাইকেলের পেছনে উঠে গেছে, মাছওয়ালাটা সাইকেলে করে নিয়ে জঙ্গলে মেয়েটাকে রেপ করেছে। শুধু রেপ করে নি, মেয়েটাকে রেপ করার পর যেন মেয়েটা সাক্ষী দিতে না পারে, ওই মাছ কাটার যে বটি হয় সেই বটি দিয়ে পেটে, বুকে, গলায় কোপ মেরেছে। 11 বছরের ফুটফুটে বোন আমাদের। কিন্তু কথাটা এখানে শেষ নয়, এতটা অবধি হলে মানতাম দুর্ঘটনা একটা ঘটে গেছে। এরপরে কি হলো জানেন? সেই বোনকে মুজফ্ফরপুরেরই একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কোনো ট্রিটমেন্ট হলো না বোনটার। বোনটার পরিবারের লোক বললো পাটনা হচ্ছে বিহারের রাজধানী, বললো মুজফ্ফরপুরে ট্রিটমেন্ট হবে না, পাটনায় নিয়ে যেতে হবে। যেমন আপনাদের এখানে হয়, নদিয়ায় কোথাও কোনো হাসপাতাল যদি চিকিৎসা করতে না পারে, কোনো ক্রিটিক্যাল কিছু হয়, বলে কলকাতায় ট্রান্সফার করতে হবে, তেমন ওখানেও মুজফ্ফরপুর থেকে বললো পাটনায় ট্রান্সফার করতে হবে। আপনি জানেন 26 তারিখ বোনটার সাথে রেপ হলো, 27, 28, 29 তারিখ বোনটাকে পাটনায় নিয়ে যাওয়ার কথা চিকিৎসা করার জন্য, যেন ওই কোপের আঘাত থেকে এবং ওইটুকু বাচ্চা মেয়ের সাথে রেপ হয়েছে মেয়েটা বেঁচে যায়। কেন মেয়েটাকে পাটনায় যেতে দিল না জানেন পুলিশ?
বিজেপির রাজ্যের পুলিশ, শুনলে চমকে যাবেন, কারণ ওই 29 তারিখ পাটনায় নরেন্দ্র মোদীর জনসভা ছিল। শুধু নরেন্দ্র মোদীর জনসভার জন্য বোনটাকে মুজফ্ফরপুরেই আটকে রাখলো। তারপরে বোনটা হাসপাতালে ভর্তি হলো, মানে হাসপাতালের কাছে এলো পাটনায়। আর তারপরেও কি হলো জানেন? বোনটাকে বেড দিল না, অ্যাম্বুলেন্সে 8 ঘন্টা শুয়ে রাখলো। 8 ঘন্টা অ্যাম্বুলেন্সে। তারপরে কি হলো জানেন? শেষ মুহূর্তে বোনটাকে হসপিটালে ঢোকালো। 2 ঘন্টায় বোনটা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। যদি নরেন্দ্র মোদীর র্যালির জন্য বোনটাকে আটকানো না হতো, 8 ঘন্টা অ্যাম্বুলেন্সে বসিয়ে রাখা না হতো, ওই ফুটফুটে আমার বোনটার প্রাণ বেঁচে যেত তো। এই শুভেন্দুর মতো জালিগুলোকে জিজ্ঞেস করুন, মুজফ্ফরপুরের এই বোনটা হিন্দু নয় শুভেন্দু বাবু? আপনার নরেন্দ্র মোদীর প্রাণ কাঁদেনি বোনটার জন্য? আপনার প্রাণ কাঁদে না বোনটার জন্য? কাঁদে না, কারণ ভোটটা তো নেওয়া হয়ে গেছে, বিহারের সরকারটা হয়ে গেছে। আর ভাড় মে যায় হিন্দু, ভাড় মে যায় মুসলমান। ভোটটা তো নিয়ে ফেলেছেন। যেমন দিল্লিতে হিন্দুদের ভোট নিয়ে যাওয়ার পর বাড়ি ঘুরিয়ে দিচ্ছেন, যেমন আসামে হিন্দু হিন্দু ভাই ভাই বলে না। সবচেয়ে বড় শত্রু হিন্দুদের হিন্দু মাদালারা, জেনে রাখুন। আসামে, আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার রাজ্য, আসামে বাঙালি আছে, অসমিয়া আছে। 2016 সালে বিজেপি ক্ষমতায় আসে। কি বলে ক্ষমতায় এসেছিল জানেন? এই বাংলায় আজকে যেটা বলছে, আসামে সেটা বলেছিল 2016-তে। কি? হিন্দু হিন্দু ভাই ভাই। ওখানে ক রকমের হিন্দু আছে? অসমিয়া হিন্দু আছে আর বাঙালি হিন্দু আছে। আবার মুসলমান 2 রকমের আছে, অসমিয়া মুসলমান, বাঙালি মুসলমান। আসামে বিজেপি কি বললো? হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের ভোট দাও। কি হবে? ভোট দিলে আমরা এনআরসি করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে তাড়িয়ে দেবো, এটা বলে বিজেপি ভোট নিল। আসামের হিন্দুদের একটা অংশ নাচতে নাচতে বিজেপিকে ভোটটা দিল, হিন্দু হিন্দু ভাই ভাই ভেবে। তারপর বিজেপি ক্ষমতায় এলো, আর ক্ষমতায় আসার পর এনআরসি করলো। এনআরসির তালিকা যখন বেরোলো, তখন এই যে দিল্লির মায়ের কান্নাটা শোনালাম ভিডিওতে, কি দেখা গেল জানেন? দেখা গেল 40 লাখ নাম বাদ গেছে। আর সেই 40 লাখ বাদ যাওয়া নামের মধ্যে 32 লক্ষ হিন্দু বাঙালি। 40-এর মধ্যে 32। এই হিন্দু বাঙালিরা কারা? যারা নাচতে নাচতে বিজেপিকে ভোট দিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই শুনে। আর আপনার যদি এনআরসি তালিকা থেকে নাম বাদ যায়, কি হবে জানেন? আপনার সোজা আপনার হাত করা পরিয়ে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রেখে দেবে। তখন আপনি আর ভারতের নাগরিক নন। আপনি নদিয়ায় বসে, হাওড়ায় বসে, উত্তর 24 পরগনায় বসে, বনগাঁয়ে বসে ভাবছেন, মোदी तो है हिंदुओं का हृदय सम्राट, वो हमको कुछ भी नहीं होने देगा। আসামের ওরাও ভেবেছিল। আজকে ডিটেনশন ক্যাম্পে বন্দি। আর ওদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে ভোটার লিস্ট থেকে নাম বার করে ওদের বাড়ি জমি জবরদখল করে নিয়ে শপিং মল হয়ে গেছে। ওদের খবর আর কেউ জানে না ওরা কোথায়। এই জিনিস বাংলায় দেখবো আমরা? এই জিনিস বাংলায় সহ্য করবো আমরা? শুধু সাম্প্রদায়িক কথা, রাজনীতির কথা নেই, শুধু হিন্দু মুসলমানের কথা। ভগবান ভগবানের জায়গায় আছেন, ভগবানকে রাজনীতিতে টেনে নাবি। আচ্ছা বলুন তো, এখানে শ্রীরামচন্দ্র আছেন, উত্তরপ্রদেশে অযোধ্যাতে শ্রীরামচন্দ্রের মন্দির তৈরি হয়েছে। সেটা নিয়ে বিজেপি রোজ মিটিং এ এসে 20 বার করে বলেছে, রাম মন্দির করেছি, রাম মন্দির করেছি। আচ্ছা বলুন মায়েরা, আপনারা এটা জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির করেছে, জানেন তো? সবাই জানেন। কিন্তু মমতা ব্যানার্জিকে কোনোদিন ভোটের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে শুনেছেন, আমি জগন্নাথ মন্দির করেছি তাই আমায় ভোট দাও? দিদি বলেন না। কেন জানেন? কারণ দিদি জানেন ভক্তিকে বিক্রি করতে নেই, ভক্তিকে নিয়ে ব্যবসা করতে নেই। বিজেপি সেটা জানে না। বিজেপি ভক্তিকে নিয়ে ব্যবসা করে। তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কাজের পক্ষে থাকবেন, রেশনের পক্ষে থাকবেন, নাকি ভাষণের পক্ষে আর বাতেলার পক্ষে থাকবেন। আজকে বিজেপি যারা পুরনো আছেন, যারা আমার কথা শুনছেন, ভাল লাগছে? বিজেপির পুরনো নেতারা ঘরে ঢুকে বসে আছে, আর তৃণমূলে একটা ছাঁটমাল গিয়ে বিজেপিতে শুভেন্দু বড় নেতা ও ঢুকছে, আপনাদের নেতারা দাঁড়িয়ে পেছনে বসে দেখছে, ভাল লাগছিল? বলুন তো বিজেপিতে আজকে অরিজিনাল বিজেপি কজন? মনে করে বলতে পারবেন না। সামনে স্টেজে যে কটাকে দেখেন, আপনি টিভিতে দেখেন, আসে শঙ্কুদেব, সজল, তৃণমূলের ছাট। বিরোধী দলনেতা হয়েছে শুভেন্দু, তৃণমূলের ছাট। সৌমিত্র খা বিষ্ণুপুরের এমপি, তৃণমূলের ছাট। আলিপুর এই কোচবিহারে এমপি ছিল, মন্ত্রী করেছিল নিশীথ প্রামাণিক, তৃণমূলের ছাট প্রোডাক্ট। এটার কেসটা কি? আমি এটা 2021-এ বলতাম।
যে বিজেপি ক্যান্ডিডেট দরকার, ক্যান্ডিডেট পাচ্ছে না, এই বিজেপি তৃণমূলের স্ট্যাম্পওয়ালা ক্যান্ডিডেট লাগবে। বিজেপি কি করেছে? আমাদের মায়েরা যেমন রান্নাঘরে রান্না করেন না, রান্না করেন, কিছু পচা আলু ধরুন কাটতে কাটতে পেলেন, পচা আলুটা জানলা দিয়ে ফেলে দেন। পচা পটল পেলেন, জানলা দিয়ে পচা পটলটা ফেলে দেন। তো আমাদের মমতা ব্যানার্জিও তো মহিলা, মমতা ব্যানার্জিও মায়ের মতো। মমতা ব্যানার্জি রান্নাঘরে বসে রান্না করছেন, সবজি কাটছেন একটা একটা করে, কয়েকটা পচা সবজি পাচ্ছেন, জানলা দিয়ে ফেলে দিচ্ছেন। কয়েকটা পচা সবজি পেয়েছেন, জানলা দিয়ে ফেলে দিয়েছেন। এখন দিদি তো আর জানতেন না যে দিদি কেটে কেটে পচা সবজিগুলো জানলা দিয়ে ফেলছে, আর জানলার বাইরে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে ওই মালগুলো নিয়ে যাবে বলে। আর ওই পচা মালগুলোকে নিয়ে গিয়ে নেতা বানিয়েছে। বিজেপি পার্টিটা কি, তলার কর্মীরা হচ্ছে সিপিএম এর, আর মাথার নেতারা হচ্ছে তৃণমূলের। ভেবে দেখুন, আপনার এলাকায় যারা বিজেপি করে তাদের বাবা কমিউনিস্ট ছিল। যে ইয়ং ছেলেগুলো পতাকা নিয়ে জয় শ্রীরাম করে চেঁচায়, ওর বাবা ইনকিলাব জিন্দাবাদ বলতো, আমি শিওর সব জায়গায় তাই। আর নেতাগুলো কারো, যে শুভেন্দুর মতো বড় চোর, ও সবাইকে চোর বলে। বেটা কি চুরি করেনি, কি চুরি করেনি। যখন পার্টি বুঝলো, ওকে যখন জেলার দায়িত্বগুলো থেকে সরালো, বাবুর রাগ হলো, বললো আমার জেলার দায়িত্ব না দিলে বিজেপিতে চলে যাবো। আচ্ছা কি হয়েছে বিজেপিতে গিয়ে? তৃণমূল 211 থেকে বেড়ে 215 হয়েছে। তৃণমূলের কিছু হয় না, তৃণমূলকে যত মারবে তৃণমূল তত বাড়বে। আর ঘাস দেখেছেন তো, তৃণমূল তো ঘাস ফুল মায় না। ঘাসকে দেখবেন, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়ে, তাই না? তো তৃণমূলকে যত মারতে চাইবেন, আটকাতে চাইবেন, তত বাড়বে। চতুর্দিক থেকে তৃণমূলকে হারানোর চক্রান্ত কেন? কারণ তৃণমূলকে রাজ্যে ক্ষমতা থেকে সরানো গেলে আদানি আম্বানিদের হাতে এই রাজ্যটাকেও বেচে দেওয়া যাবে, যেমন ইউপি বেচে দিয়েছে, দিল্লি বেচে দিয়েছে। মমতা ব্যানার্জিকে রাজ্য থেকে সরানো গেলে গরিবদের দোকান থাকবে না, বাড়ি থাকবে না, পাড়ায় পাড়ায় শপিং মল, পাড়ায় পাড়ায় ফ্ল্যাট, কোটিপতিদের হাতে গোটা রাজ্যটা বেঁচে যাবে। আর যে মানুষগুলো বাড়ি ছাড়া হবে তাদের নিয়ে বিজেপি কি করবে? তখন এনআরসিতে ফেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, রাস্তা ফাঁকা। এই বিজেপির পলিসি। তাই মায়েরা দাদারা খাল কেটে কুমির আনবেন না, দয়া করে অনুরোধ করছি। কেউ ধর্ম দেখে ভোট দেবেন না, কাজ দেখে ভোট দিন, উন্নয়ন দেখে ভোট দিন। কারণ আলটিমেটলি রাজনীতিটা কাজের জায়গা, পরিশ্রমের জায়গা। ওই মহিলাটা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছেন শুধু আপনাদের কথা ভেবে। আচ্ছা বলুন তো মায়েরা, আজকে বাংলায় করোনা মহামারী গেল, দিদি তো সামলে দিল। আজকে আমফান ঝড় এলো, দিদি তো সামলে দিল। আজকে একটা আগুন লাগে, দিদি পৌঁছে যায়। আজকে একটা দুর্ঘটনা হয়, দিদি পৌঁছে যায়। আজকে যে কোনো বিপদ আপদ মমতা ব্যানার্জিকে দেখবেন সেখানে গিয়ে বসে রয়েছে। ওই মহিলা তো কোনোদিন দায়িত্ব থেকে সরেন না। কিন্তু আমাদের বিরোধী দলনেতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই যে প্লেন অ্যাক্সিডেন্ট হলো কালকে, সবাই খবরে দেখেছেন। প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পর প্লেনের টুকরোগুলো পড়ে আছে, সেটার সাথে ছবি তুলতে গেছেন। ঠিক আছে, ছবি তুলেছেন, ভালো কথা। কিন্তু আমাকে একটা কথা বলবেন, আজকে ভারতবর্ষের মাটিতে ট্রেনে যাত্রা করছেন, ট্রেন উল্টে যাচ্ছে রোজ। করমন্ডল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখেছেন, প্লেনটা বাকি ছিল। এখন প্লেন শুধু অ্যাক্সিডেন্ট করছে না, বা যাত্রার বাড়িতে ঢুকে যাচ্ছে। তো ট্রেন নিরাপদ নয়, প্লেন নিরাপদ নয়। নরেন্দ্র মোদীর ভারতবর্ষে আমার আপনার একমাত্র ভরসা 11 নম্বর রুটের গাড়ি, অর্থাৎ পায়ে হেঁটে চলো। এটা নিয়ে কালকে কোনো ভাষণ দিয়ে গেছে? দেয়নি, কিচ্ছু দেবে না। দাম বাড়া নিয়ে দেবে না, দুর্ঘটনা নিয়ে দেবে না, দেশের সমস্যা নিয়ে দেবে না। মণিপুরের মতো একটা রাজ্য জানেন মা, মণিপুরে বিজেপির জোট সঙ্গীদের সরকার। মণিপুরের মতো রাজ্যে গত 1.5 বছর ধরে আগুন জ্বলছে, দাঙ্গা গোটা রাজ্য জুড়ে। আপনারা এখানে রাস্তায় বেরোলে হাইমাস আলো দেখতে পান, ফুচকা আলা দেখতে পান, রাস্তায় দোকানদার কাকুকে দেখতে পান। আর মণিপুরে এখন কি দৃশ্য জানেন? আপনি বাড়ির বাইরে বেরোবেন, দেখবেন 4 জন AK-47 বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ নয়, সাধারণ মানুষের হাতে AK-47। এটা মণিপুরের অবস্থা। যারা মণিপুর সামলাতে পারে না মায়েরা, তারা বাংলা নিয়ে জ্ঞান দিতে আসে, এই জিনিস সহ্য করা যায়? তাই আপনাদের বলছি, দিদি অনেক কাজ করেছেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী। বলুন তো, স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে দিদি 5 লাখ টাকা করে। এই গরিব মানুষগুলো প্রাইভেট নার্সিং হোমে লাইন দিতে পারে। এই কথাটা মমতা ব্যানার্জিকেই প্রথম কেন ভাবতে হলো? বিজেপি বলছে আমরা ক্ষমতা এলে মোদিজির আয়ুষ্মান ভারত দেবো, বলে গেছে না কালকে? কি মিথ্যে কথা, আমি আবার বলছি, মুখটা পুরা তার কথা।
কেন বলছি? ও বলছে আয়ুষ্মান ভারত দেবো। আপনারা জানেন মায়েরা সিস্টেম কি? স্বাস্থ্য সাথীর কার্ডে কোনো বাধা নেই, সবাই পেতে পারেন। তাই ম্যাক্সিমাম আপনাদের মধ্যে অধিকাংশের বাড়িতেই স্বাস্থ্য সাথীর কার্ড থাকার কথা। কিন্তু আয়ুষ্মান ভারতের নিয়ম কি জানেন? যখন আয়ুষ্মান ভারতের কার্ড করতে আসবে তখন প্রথম প্রশ্ন করবে, আপনার বাড়িতে কি 4 চাকা আছে? আপনি বলবেন নেই। ঠিক আছে, আমার মতো গরিব গরিব মধ্যবিত্তদের বাড়িতে 4 চাকা থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক হয়ে গেল। তারপরে জিজ্ঞেস করবে কি বলুন তো, আপনার বাড়িতে বাইক আছে? আপনি তারপরে ধরুন বললেন নেই। আমি আপনাদের মধ্যে জিজ্ঞেস করছি, এরপরে কেউ বেঁচে থাকলে বলবেন যে আমি এখনো আছি। 4 চাকা পাবেন না, বাইক পাবেন না। তারপরে জিজ্ঞাসা করবে বাড়িতে ফ্রিজ আছে? আপনি যদি বলেন হ্যাঁ, কাটা, পাবেন না। তারপরে কি জিজ্ঞাসা করবে জানেন? বলবে আপনার বাড়িতে কালার টিভি আছে? আপনি বলবেন হ্যাঁ, কাটা, পাবেন না। আর শেষ প্রশ্ন কি করবে বলুন তো? বলবে আপনার বাড়িতে কি স্মার্ট মোবাইল ফোন আছে? আপনি পকেটটা থেকে ফোনটা বার করে দেখে বলবেন হ্যাঁ আছে, বলে কাটা, পাবেন না। কে বাকি রইলেন? 100 জনে হয়তো 4 জন 5 জন বাকি রইলেন। আজকে ঘরে ঘরে স্মার্টফোন। তাহলে 100 জনের মধ্যে 5 জন পাচ্ছে আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্য সাথীর কার্ড, 100 জনে 95 জন পাচ্ছেন। শুভেন্দু ওটা গছাতে চাইছে যে মমতা ব্যানার্জি সরকার সরো, স্বাস্থ্য সাথীটা সরিয়ে দাও, সরিয়ে এই আয়ুষ্মান ভারত আরো, যেটা 100 জনে 5 জন পাবে। এই হচ্ছে বিজেপি চিটিংবাজি মায়েরা দাদারা। তাই এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আছেন। আমার সবার কাছে অনুরোধ থাকবে, সংঘবদ্ধভাবে নির্বাচনের দিন বেরোন, 1 নম্বর বোতামটা টিপুন, এবং ভোটটা দেওয়ার সময় বিজেপি কিন্তু ভোটের কদিন আগে টাকা পয়সা দিতে আসবে মায়েরা দাদারা, 500 টাকা 1000 টাকা করে দিতে আসবে। কিন্তু আপনারা ছাড়বেন না, নিয়ে নেবেন। নিয়ে নেবেন কেন? তো আপনারই পয়সা, গ্যাসের দাম তেলের দাম বাড়িয়ে লুটেছে, তো আপনারই তো টাকা, নিয়ে নেবেন। নিয়ে ওই টাকাটা দিয়ে বাড়িতে ভালো করে রান্না করবেন, মাছের ঝোল ভাত। ভোটের দিন বাড়ির সবাই মিলে খাবেন, খেয়ে ভোটের লাইনে দাঁড়াবেন। ভোটের লাইনে দাঁড়িয়ে ইভিএম মেশিনটার সামনে যাবেন। ইভিএম মেশিনটার সামনে গিয়ে প্রথমে 2 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, কিন্তু টিপবেন না, নেবেন। নিয়ে বলবেন গ্যাসের দাম 900, পেট্রোল ডিজেল 100, ওষুধের দাম বাড়ছে, জীবনের দাম কমছে, উল্টে যাচ্ছে ট্রেন, বাড়িতে ঢুকে যাচ্ছে প্লেন। আর শুভেন্দু থোবড়াটা ভাববেন। তারপরে 1 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, ভাববেন আপনার মেয়েটার কন্যাশ্রী, আপনার বাড়ির ফ্রি রেশন, করোনার সময় ওই 65 বছরের মহিলাটার লড়াই, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথীর কার্ড। আর চোখ বন্ধ করে সেই মায়ের মুখটা ভাববেন। আর বিজেপির পয়সায় খাওয়া ওই মাছের ঝোলের ঢেকুরটা তুলবেন, তুলে 1 নম্বর বোতামটার কাছে আঙুল নিয়ে গিয়ে বলবেন লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, বলে টিপে দিয়ে চলে আসবে। এটাই হবে বিজেপির বিরুদ্ধে আপনাদের সবচেয়ে বড় লড়াই, সবচেয়ে বড় যুদ্ধ। তাই আরেক জায়গায় মিটিং আছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না মায়েরা দাদারা। আপনাদের আরো একবার ধন্যবাদ জানাই, আপনারা আমার বক্তব্য শুনতে, আমাদের মিটিং শুনতে এত দূর থেকে কষ্ট করে এসছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের না খেলা হবে, খেলা 26-এ হবে, নতুন স্লোগান লিখবো, তারপরে এসে আবার বলবো। এখন পুরনো খেলা হবে, পুরনো হয়ে গেছে 21-এ। তা আমি আপনাদের এটাই বলছি, আপাতত কালীগঞ্জে আপনারা খেলুন এবং তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জেতান। কেউ তো 50,000 বলছেন, কেউ 60,000 বলছেন। আমি বলছি আপনারা আপনাদের মতো নাম্বার চুজ করুন। যত বেশি ভোটে জেতাবেন, ভাববেন বিজেপির গালে তত জোরে একটা চড় দিতে পেরেছেন। এই চিন্তা করে সবাই মিলে সংঘবদ্ধভাবে বেরিয়ে নিজের ভিটে মাটি রক্ষার স্বার্থে, নিজের মুখের বাংলা ভাষা রক্ষার স্বার্থে, নিজের চৈতন্য মহাপ্রভুর ইজ্জত রক্ষার স্বার্থে, যেটা শুভেন্দু কাল এসে নষ্ট করে দিয়ে গেছে, নিজেদের মুখের ভাষা বাংলা ভাষার স্বার্থে, নিজেদের মা বোনেদের স্বার্থে, ওই উত্তর বিহারের মুজফ্ফরপুরের মতো যেন না হয়, বাংলার ছোট ছোট ফুটফুটে বোনেদের স্বার্থে, আমার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসাথীর কার্ড আর মোড়ে মোড়ে হাই মাস লাইটের স্বার্থে, আর যে জলের প্রকল্পটা 2020-তে স্টার্ট হয়েছে, যেটা আর 6-7-8 মাসের মধ্যেই হয়ে যাবার কথা,
যেটাতে আপনাদের বাড়ি বাড়ি জল পৌঁছাবে, সেই জলের লাইনের স্বার্থে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটার প্রতি আশীর্বাদ রেখে আপনারা প্রত্যেকে ওই দিনকে সকালবেলা বিপুল সংখ্যায় একত্রিত হয়ে বুথে বুথে যাবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং কালীগঞ্জকে বিপুল ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীগঞ্জের মাটি থেকে ইভিএম এর মাধ্যমে এই বার্তাটা দেবেন, দিদি তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এইটুকু আপনারা করুন মায়েরা দাদারা। এই গলার জোরে একবার আমার সাথে চিৎকার করে বলুন, জয় বাংলা। নদিয়া থেকে মেদিনীপুর একটু দূরে, কিন্তু কাঁথি অব্দি যেতে হবে অবস্থা। জয় বাংলা, জয় বাংলা। গলার আওয়াজটা সামনের লোকের হচ্ছে, পেছনের লোকের মনে হয় লিকাচ্চা খাননি অনেক করে। কাকিমা বাড়িতে গিয়ে করে দেবে। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তাহলে কালীগঞ্জে খেলা হবে তো? কালীগঞ্জে খেলা হবে তো? এটা দুয়ার তুলে জোরে শুনতে যাই, খেলা হবে তো? কালীগঞ্জে খেলা হবে তো? কালীগঞ্জে খেলা হবে তো? জয় বাংলা। থ্যাংক ইউ। প্রার্থীর নাম সবাই জানে, আলিফাদি। আমি নিজেকে সে চেনালাম, আমি তো এলাকার ছেলে নই। আলিফাদি এলাকার নয়, সবাই চেনে। আলিফাদিকে 1 নম্বর বোতামে দেবেন। থ্যাংক ইউ।